দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সাইফুল হক মিঠু। মিঠু, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে অনলাইন গেমে কর, এটা কি আসলে রাজস্ব বাড়ানোর উদ্যোগ বলবেন, নাকি তরুণ প্রজন্মের ডিজিটাল বিনোদনের ক্ষেত্রে নতুন একটা চাপ সৃষ্টি বলবেন? এবং আরেকটু এখানে যোগ করব যে গেমিং খাত থেকে শত কোটি টাকা আয়ের যে সরকারি হিসাব, এটা আসলে কতটা বাস্তবসম্মত এবং এর প্রভাব আসলে কাদের উপর পড়বে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রতি বছরই আমরা কিন্তু একটি বাজেট ঘাটতির মুখে পড়ে যাই এবং আমাদের যে রাজস্ব আদায় আমরা যে এরকম লক্ষ্যমাত্রা নির্ধারণ করি সেখান থেকে কিন্তু আমরা প্রায় 1 লাখ কোটি টাকা এবং কখনো কখনো প্রায় 80,000 কোটি টাকা থেকে পিছিয়ে যাই। প্রায় এক যুগ ধরে আমরা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু অর্জন করতে পারছি না এবং সেক্ষেত্রে এনবিআর যেটা চাচ্ছে যে কর জাল বাড়াতে এবং করের নতুন নতুন আসলে যে দিকগুলো আছে সেই সব দিকে আসলে খোঁজখবর দেওয়ার চেষ্টা করছে বা সেখানে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু আপনি জানেন যে স্মার্টফোনে তরুণীরা এখন একটি বড় সময়ে কিন্তু অনলাইন গেম খেলায় নিমগ্ন রয়েছে এবং সেখানে প্রচুর সংখ্যক গেম কিন্তু বিশ্বব্যাপী জনপ্রিয় রয়েছে। যেমন আপনি জানেন যে পাবজি বা কল অফ ডিউটি, এইসব ধরনের গেম বাংলাদেশি ছেলেমেয়েরা খেলছে এবং এইসব গেমসের কিন্তু টুর্নামেন্ট হচ্ছে এবং সেখানেও বাংলাদেশের গেমাররা ভালো করছে। তো সেই হিসাবে প্রায় এই খাত থেকে প্রায় 100 কোটি টাকা কর আদায়ের একটা চিন্তাভাবনা জাতীয় রাজস্ব বোর্ড করছে। এখন এটা আসলে আদায় করাটা কতটা সহজ বা কতটা কঠিন হবে সেটা আসলে সময়ই বলে দিবে, কেননা যেই কোম্পানিগুলো এই গেম নির্মাতা টেনসেন্ট বা স্পোর্টস, সেই সব কোম্পানি থেকে কি ধরনের কি উপায়ে আসলে কর আদায় করবে, যেমন ফেসবুক বা মেটার কাছ থেকে যেভাবে সরকার কর আদায় করে, এখানে তাদের একটি অঙ্গ প্রতিষ্ঠান বা তাদের একটি লিগ্যাল প্রতিষ্ঠান দিয়ে আসলে সেখান থেকে তারা যেমন কর আদায় করে সেভাবে তারা কর আদায় করবে কিনা সেটা আসলে আগামীতে দেখা যাবে। আরেকটা কি জানি বলছে, এবং আমি বলছিলাম যে এই ধরনের এটা আসলে কাদের উপরে চাপ সৃষ্টি করবে, এই যে কর আরোপ করা হচ্ছে, এটা বিশেষত কাদের উপরে? জি, ধন্যবাদ। আপনি জানেন যে এই ধরনের গেমস কিন্তু আসলে আপনি চাইলে ফ্রিতেও খেলতে পারেন, চাইলে এখানে অর্থ ব্যয় করেও খেলতে পারেন। আপনি যদি লেভেল আপ করতে চান এবং নতুন নতুন অনেক সুযোগ সুবিধা যদি আপনি সেখানে সংগ্রহ করতে চান, বিভিন্ন ধরনের গেমসের উপাদান বা পোশাক কিংবা বিভিন্ন ধরনের অ্যামুনিশন যদি কেনাকাটা করতে চান, সেইখানে আসলে কিন্তু যেসব গেমার তাদের কিন্তু অর্থ ব্যয় করতে হয়। তো আর যারা আসলে এসব কিছু করতে চান না, সাধারণভাবে গেমটা খেলতে চান, তাদের জন্য সেইভাবে অর্থ ব্যয় করতে হয় না। সেক্ষেত্রে দেখা যাবে যে আগামীতে যখন এইসব সেবার উপরে কর বসবে বা যদি এটা বাজেটে চূড়ান্ত হয়, তখন এই গেমারদের কাছ থেকে হয়তো বাড়তি অর্থ নিতে পারে এবং সেখানে আসলে যারা তরুণ যারা এই গেমটা খেলছে তারা কিন্তু এখানে আসলে কিছুটা ঝুঁকির সম্মুখীন হতে পারেন। একেবারেই তাই। এবং এই যে পাবজি এবং আমি কল অফ ডিউটির কথা যদি বলি, দক্ষতা ভিত্তিক খেলা আর পাশাপাশি জুয়া এবং বাণিজ্যিক ভিত্তিক গেম যেগুলো আছে, আইনগতভাবে যে পার্থক্য, এটা আসলে কে নির্ধারণ করবে? এবং স্পষ্ট কোনো নীতিমালা ছাড়া এই যে কর আরোপ করা হচ্ছে, এটা করলে আসলে নতুন কোনো আইনি জটিলতা বা বিতর্ক সৃষ্টি হতে পারে কিনা? জি, ধন্যবাদ। আপনি জানেন যে সম্প্রতি সাইবার সুরক্ষা আইন পাশ হয়েছে এবং সেখানে জুয়াকে আসলে প্রমোট করে এমন ধরনের গেমকে নিষিদ্ধ করা হয়েছে। সরকারও আসলে এমন ধরনের গেমে হয়তো কর বসাবে না যেখানে আসলে জুয়া বা অনৈতিক কোনো কিছু আছে। সেক্ষেত্রে আসলে গেমের ধরনই আসলে বলে দিবে যে কোনটা জুয়ার খেলা, কোনটা দক্ষতা বৃদ্ধির খেলা বা কোনটা শুধুমাত্র মনোরঞ্জনের খেলা। পাশাপাশি সাইবার নিয়ে বাংলাদেশ কাজ করছে এবং বিটিআরসিও কাজ করছে এবং আমার মনে হয় বিটিআরসি এবং এনবিআর যৌথভাবে আসলে এই জিনিসটা দেখবে যে কোন গেমসটা আসলে শুধুমাত্র মনোরঞ্জন, কোনটা আসলে জুয়া। বিদেশি গেমিং প্ল্যাটফর্ম আমরা যেটা জানি, পাবজি বা সিওডি যেটাই বলে না কেন, এই ধরনের বিদেশি গেমিং যে প্ল্যাটফর্মগুলো আছে, সরকার আসলে তাদের কাছ থেকে করটা কিভাবে আদায় করবে? এবং যেসব প্রতিষ্ঠানের স্থানীয় কোনো অফিস নেই, তাদের ক্ষেত্রে মানে লেনদেন বা নজরদারির যে ব্যাপারটা, এটা আসলে কিভাবে বন্টন করা হবে, আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। আমি বলে রাখি যেটা শুধুমাত্র বাংলাদেশি যে অনলাইন গেমের উপর কর আদায় করবে বিষয়টা তা নয়। পাকিস্তান, ভিয়েতনাম, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই গেমস থেকে কর আদায়ের পদ্ধতি চালু রয়েছে। সেক্ষেত্রে আসলে
আপনি জানেন যে গুগল, মেটা বা অ্যামাজন তাদেরও কিন্তু বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান করতে ব্যবসা করার জন্য তাদেরও কর বা রাজস্ব দিতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের একটি বাংলাদেশের কোনো অফিস বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তাদেরকে এই ধরনের সহায়তা করছে আর কি, লিগ্যাল অফিস। সেইভাবে টেনসেন্ট বা অন্যান্য যেই কোম্পানিগুলো আছে তারা হয়তো তৃতীয় পক্ষের মাধ্যমে বাংলাদেশে কর প্রদান করবে। পাশাপাশি তাদেরও কোনো আগামীতে হয়তো এমনও দেখা যাবে যে তাদের একটি আঞ্চলিক অফিস ঢাকায় করা হয়েছে এবং সেখানে আসলে তারা সবকিছু সরকারের সাথে নেগোশিয়েট করবে। পাশাপাশি আপনি একটি বলেছেন যে আসলে কতজন গেমসে নিবন্ধিত রয়েছে এবং তারা কিভাবে কর দিবে, এটা নিশ্চয়ই তাদের কাছে ডেটাবেজ রয়েছে। সেই ডেটাবেজে আসলে এনবিআর সম্পৃক্ততা থাকবে বা সরকারের সম্পৃক্ততা থাকবে এবং সেখান থেকে আসলে তথ্যগুলো সরকার পাবে এবং সেখানে রাজস্ব আদায়টা সহজ হবে। এই অনলাইন গেমিং খাতে কর বসালে রাজস্ব বাড়বে নাকি ব্যবহারকারী যারা আছেন তারা ভিপিএন সহ বিভিন্ন বিকল্প পথে চলে গিয়ে পুরো ব্যবস্থাটাই আসলে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে এই যে গেম যারা খেলছেন তাদের মধ্যে একটি বড় অংশই কিন্তু আসলে উচ্চবিত্ত পরিবারের নয়, তাদের মধ্যে আসলে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানও রয়েছে। সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে যেহেতু আর্নিং এর প্রসেসটা খুবই কম, এই গেম খেলে আসলে খুব কম মানুষই টাকা পয়সা আর্ন করে। যারা টুইচ বা ফেসবুকে যারা গেমিং ব্লগ করে তারাই আসলে এই ধরনের গেম থেকে আর্ন করতে পারে। সাধারণ তারা আসলে বিনোদনের উদ্দেশ্যে গেম খেলে, তাদের উপরে আসলে যদি কর বসায়, আপনি যেটা বলেছেন যে ভিপিএন বা অন্যান্য বিকল্প পথে তারা চলে যাবে, সেক্ষেত্রে আসলে এনবিআর কি করবে সেটাই আসলে এখন দেখার বিষয়। একদমই তাই। মিঠু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।